আমি আমাদের বিদ্যালয়ের বিশেষ শিক্ষক সম্মানীয় সুভাষরা মহাশয়কে আহ্বান করছি। আমাদের যে বিদ্যালয়ের ভাষা ক্যাম্প বিগত 7 দিন থেকে চলছে এবং আমাদের যে বিশেষ অতিথি এবং অতিথির সঙ্গে যে দুজন পিএইচডি স্কলার আছেন তাদের সম্পর্কে এবং আমাদের এই ছাত্রছাত্রী এবং আমাদের যে ভাষা ক্যাম্প সম্পর্কে 2-4 কথা বলার জন্য আহ্বান করছি। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথি শ্রী বিমল কুমার বাবু মহাশয় এবং তার উপরে রিসার্চ করছেন 2 জন রাঁচি ইউনিভার্সিটির ছাত্র কৃষ্ণা উরাও এবং জ্যোতিষ উরাওকেও আমি অন্তরে ভালোবাসা জ্ঞাপন করছি এবং আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এবং আমার যারা কলিগ আছেন তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এবং আজকের যে অনুষ্ঠানটা আমাদের এখানে চলছে তাতে তোমরা জানো যে আমাদের বিদ্যালয়ে এই ভারতীয় ভাষা শিবির গত 1 সপ্তাহ ধরে চলছে। আজকে তার অন্তিম দিন, আজকে শেষ পর্যায়ে যে আমরা বলছি। তো আজকে আমরা আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা বিমলটপ্প মহাশয়ের মতো একজন জীবন্ত কিংবদন্তি তাকে আমরা সামনে পেয়েছি, তার সাথে কথা বলতে পারছি, তার সাথে আমাদের অনেক জ্ঞান আমরা কথা বলে অর্জন করতে পারছি এবং এই জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ হিসেবে থাকবো। আর তোমরা যারা এখানে বসে আছো ছাত্র হিসেবে, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা পড়াশোনা করে যত এগোবে, এরপরে বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কলেজে যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটি যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই ধরনের যারা লেখালেখি করেন, যারা লেখক, যারা সাহিত্যকার আছেন, তাদের কতটা মূল্য আছে, কতটা মর্যাদা রয়েছে। কেমন? তো তোমরা এখন ছোট আছো, বয়স ছোট, তোমাদের অতটা না বোঝার এটাই স্বাভাবিক। কিন্তু যখন তোমরা কলেজ পাস করে যাবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, তখন তোমাদের উপলব্ধি হবে, তখন তোমরা বুঝতে পারবে একজন লেখকের, একজন সাহিত্যিকের কতটা মূল্য রয়েছে সমাজে। তো তোমরা আমাদের পাশাপাশি তোমরাও সৌভাগ্যবান যে এরকম একজন কিংবদন্তি লেখককে তোমরা সামনে পেয়েছ, তার সান্নিধ্যে আসতে পেরেছ। তোমরাও ওনার কাছে চিরকৃতজ্ঞ হিসেবে থাকবে। এবং ওনার উপরে বিমলটপ্প মহাশয়ের উপরে 2 জন যে স্টুডেন্ট আছে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, তারা এই জীবন্ত কিংবদন্তি মানুষের উপরে রিসার্চ করে তারা তাদের ডক্টরেট কমপ্লিট করতে যাচ্ছেন। তাদের শুভকামনা আমি আশা করছি, তাদের শুভকামনা রইল। আর আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা যতটা পারি ছাত্রছাত্রীরা এবং আমরা প্রত্যেকে তাদেরকে যথাযথ সম্মান প্রদান করব। এবং গতকাল বিমলটপ্প মহাশয়ের একটি তার উপরে একটি বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম হচ্ছে তারারা। এটা বইয়ের নাম হচ্ছে তারারা। কেমন? এই বইটির যিনি সম্পাদক আছেন, সম্পাদক হলেন আমাদের শামুকতলার যে কলেজ রয়েছে, সিধু-কানু কলেজ। এই সিধু-কানু কলেজের প্রিন্সিপাল ডক্টর আশুতোষ বিশ্বাস মহাশয় এবং সহ সম্পাদক ডক্টর স্বাগতা বিশ্বাস মহাশয়া, এই 2 জন মিলে বইটি প্রকাশিত করেছেন। তাদের প্রচেষ্টায় বিমলটপ্প মহাশয়ের লেখা সমস্ত সংকলনগুলো এখানে দেওয়া আছে। গতকাল এই বইটি উদ্বোধন হয়েছে, তোমরা বইটা দেখতে পাচ্ছ।
আমার হাতে রয়েছে। এই বইয়ের মধ্যে তোমাদের সামনে বসে আছেন লেখক শ্রী বিমলটুপ্প মহাশয়। তিনি তার কবিতা এবং গল্প এখানে লিখেছেন, এগুলো লেখা আছে, কুড়ুক ভাষাতে লেখা রয়েছে এবং তার পাশাপাশি সেটাকে বঙ্গানুবাদ করে বাংলাতেও লেখা রয়েছে। তোমরা যদি কোনোদিন বইটা সংগ্রহ করতে পারো তাহলে তোমরা কুড়ুক এটা ওই ভাষাতেও পড়তে পারবে এবং তার পাশাপাশি যেহেতু বাংলা দেওয়া আছে মানেগুলো বাংলাতেও তোমরা পড়ে নিতে পারবে। সুতরাং তোমাদের এর অর্থ বা মানে বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেহেতু বাংলাটা দেওয়া আছে এখানে। কেমন? আর তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলেই জানো যে গত প্রায় এক সপ্তাহ যাবৎ আমরা ভাষা শিবির আমাদের আয়োজিত হচ্ছে। আর এই ভাষা শিবিরে আমরা যাকে পেয়েছি, প্রথম দিকে সত্যি কথা বলতে আমি এটা ভাবতেই পারিনি যে এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের রিসোর্স পার্সন হিসাবে পাবো, বা যাকে আমরা এত কাছ থেকে দেখতে পারছি। আমি 2011 সালে প্রথম ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন। তো তখন থেকেই মনে ইচ্ছা ছিল যে ওনার সান্নিধ্য যদি পাওয়া যায় তো খুব ভালো হবে, এবং তোমাদের ক্ষেত্রেও সেটা খুব ভালো হবে। যাই হোক, ওনাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তার মধ্যে আমাদের বাড়তি পাওনা যে ব্যক্তিটিকে আমরা আহ্বান করে এনেছি আমাদের এখানে, তার জীবনের ওপর যে ডক্টরেট থিসিস বা পিএইচডি করা, ফিলোসফি অফ ডক্টর, তো সেই ডক্টরেট থিসিস করা এমন দুজন আমরা প্রার্থীকেও পেয়েছি, যারা এই বিখ্যাত ব্যক্তির ওপরে তারা তাদের পিএইচডি থিসিস সাবমিট করবেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আরও যে মহান ব্যক্তিরা রয়েছে তাদের সাহিত্যকর্মের উপরেও কিন্তু একাধিকবার অনেক ইউনিভার্সিটিগুলোতে, আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হোক, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক, কলকাতা ইউনিভার্সিটি হোক, যাদবপুর ইউনিভার্সিটি হোক, সকল ইউনিভার্সিটিতেই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অন্যান্য যারাই থাকুন না কেন তাদের জীবনের ওপর একাধিকবার অনেকে পিএইচডি থিসিস সাবমিট করেছে, এবং পিএইচডি থিসিস সাবমিট করার পর তাদের জীবন সম্পর্কে আরো অনেক এমন তথ্য উঠে এসেছে যে তথ্যগুলো আমরা আগে জানতাম না। একটা পিএইচডি থিসিস লেখা মানে প্রায় 4 থেকে 5 বছর সেই একটা টপিকের পিছনে লেগে থেকে সেখান থেকে সম্পূর্ণ তথ্য, বিভিন্ন দিক এগুলোকে আবিষ্কার করা। তো যাই হোক, আজকে আমরা এমন দুজন ব্যক্তিকেও আমাদের মধ্যে পেয়েছি। সময় এবং সুযোগ দুটোই মিলে আমরা ইচ্ছা প্রকাশ করব, যারা পিএইচডি করছেন ওনারাও কিছু বক্তব্য পেশ করবেন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো। তো সময় এবং সুযোগ দুটো পেলেই আমরা যে দুজন যারা পিএইচডি করছেন ওনার জীবনের ওপরে, তাদের কাছ থেকেও আমরা শুনে নিব যে তার সাহিত্যকর্ম সম্পর্কে তারা কতটুকু তথ্য আহরণ করতে পেরেছেন, যেগুলো আমাদের জন্য, আমাদের সকলের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে যাবে। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। পরবর্তীতে এরকম সুযোগ যেন আমাদের কাছে আরও আসে, আমরা যেন পাই, এবং তোমরা ছাত্র হিসাবে এবং আমরা শিক্ষক হিসাবে সকলেই আমরা শিক্ষার্থী, আমরাও শিখে যাচ্ছি, তোমরাও শিখছো, ভবিষ্যতেও শিখে যাবে। তো আমাদেরকে যারা শিখাবেন তাদেরকে যেন ভবিষ্যতে আমরা আরও আবার আহ্বান করতে পারি, তাদের কাছাকাছি থেকে আরও যেন সমৃদ্ধ হতে পারি, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আমি এই ভাষা সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি। মানে আমরা তো বাংলা ভাষা শিখেছি বা কোনো কবিতা বা গল্প লিখেছি, শুনে পড়েছি, লেখক সম্পর্কে জেনেছি, সেটা শুধুমাত্র বইয়ে। কিন্তু জীবন্ত একজন লেখক যিনি আমাদের সামনে বসে আছেন, সেটা দেখার সৌভাগ্য আমার এই প্রথম হয়েছে। এর আগে আমি মানে সামনাসামনি কোনো লেখককে দেখিনি, তবে আমি ওনাকেই দেখলাম। বইয়ে অনেক গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস অনেক পড়েছি, অনেক লেখক সম্পর্কে জেনেছি, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য আমার হয়নি। তারা আমি নিজেকে গর্বিত মনে করছি একজন লেখক এবং বিশিষ্ট লেখক বলতে হবে, যার লেখাগুলো রাঁচি ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আমরা অনেক লেখক লেখিকা দেখি, তাদের লেখাগুলো সবসময় সবারটা মানে কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পড়ানো হয় না, কিন্তু ইনি এমন একজন লেখক যার লেখা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। তাহলে তিনি কত বড় মাপের একজন লেখক, তাকে সামনের থেকে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে বড় পাওয়া। এবং তোমাদের কাছেও, তোমরা এত ছোট বয়সে একজন লেখককে সামনে থেকে দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের যে 7 দিন ধরে একটা ভাষা ক্যাম্প হচ্ছে, সেখানে আমরা একটা নতুন ভাষা সম্পর্কে জানতে পারছি, যে কুরুক ভাষা। তাতেও এই ভাষাটা আমি আগে জানতাম না, তোমাদের সাথে সাথে আমিও শিখলাম, এটাও তার কাছ থেকে আমাদের পাওয়া। তাই একজন বিশিষ্ট ব্যক্তিকে সামনে পেয়ে আমিও যেমন গর্বিত, তোমরাও গর্বিত। তার সম্পর্কে যতটা শুনেছিলাম, তাকে কাছ থেকে পেয়ে আরও তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তাকে অনেক ধন্যবাদ আমাদের বিদ্যালয়ে এসে আমাদের ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখানোর জন্য। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আমরা আমাদের মাঝে এরকম বিশিষ্ট লেখককে পেয়ে আমরা সবাই খুব আনন্দ, সবাই খুব গর্বিত। আমরা আমাদের অনুষ্ঠানে আজকে ওনাকে এবং ওনার সাথে রাঁচি ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তাদেরকে আমরা আজকে বরণ করে নেব। সবার প্রথমে আমরা বরণ করে নেব বিমল কুমার চৌধুরী মহাশয়কে। উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় উত্তম বর্মন মহাশয়কে। শিক্ষকবৃন্দ, আমার ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে ছোটখাটো কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের রাঁচি ইউনিভার্সিটি থেকে, রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে 1-2 জন ছাত্র এসেছে। এনারা দুজনই MA পাস করে এখন PhD করতেছেন। এই ওনারা জানতে পারলেন যে খাপসাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পুরো পড়ানো হচ্ছে। ওরা নিজেকে সামাল দিতে পারলেন। এখানে তো সবাই বাংলাভাষী, বাংলা মিডিয়াম বিদ্যালয়, তবে কিন্তু কুরুক জানার জন্য, কুরুক ভাষা জানার জন্য শুধু ছাত্রছাত্রী না, কিন্তু শিক্ষক মণ্ডলীও এই বিদ্যালয়ে খুবই আগ্রহী।
এই সংবাদটা পাওয়ার সাথে সাথে ওনারা রাঁচি থেকে ছুটে আসলেন এইখানে আমাদের খাপসাডাঙ্গা বিদ্যালয়ে। খুবই খুশির ব্যাপার। বইতে বিভিন্ন ধরনের লেখা থাকে, গল্প থাকে, কবিতা থাকে, নাটক থাকে, ব্যাকরণ আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, সব কিন্তু বইতে আছে। আমরা তো শিক্ষিত হই বই পড়ে, তাই না? শিক্ষা লাভ করি বই থেকে, শিক্ষিত হই, জ্ঞানী বই হই বই পড়ে। তো এই যে বইটা যেটা পড়ি আমরা, ওইখানে যা লেখা আছে, যা লেখা থাকে, ওগুলাকে কে লিখেছে? কে লিখে? হ্যাঁ, লেখক, তাই না? ওই বইতে যত আমরা পড়তেছি, সেই ছোট ক্লাস থেকে উচ্চ ক্লাস পর্যন্ত ওই সব লেখাগুলো কিন্তু শিক্ষকরা লিখছেন না, কেউ লিখে দিচ্ছে, কোনো একটা লেখক লিখে দিচ্ছে। তো লোকজনকে শিক্ষিত করার জন্য বিষয় দরকার, আর ওই বিষয়টা লেখার জন্য একটা লেখক দরকার। আমরা বইতে পড়ি কতগুলো লেখক লিখেছে, আমরা বাংলা পড়তেছি, ভূগোল পড়তেছি, ইতিহাস পড়তেছি, বিজ্ঞান পড়তেছি, গণিত পড়তেছি, সব কিছু পড়তেছি না? তার মধ্যে কিন্তু লেখক আলাদা আলাদা আছে। যার লেখাটা পছন্দ হলো ওইটা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো লেখকগুলা এমনি অনেকে মজা নিয়ে লেখে, অনেকে খুব গভীর চিন্তা ভাবনা করে লেখে, কিন্তু ওই লেখাতে ওই লেখাগুলো পড়ে আমরা শিক্ষিত হই। তো লেখকের অবদান আমাদের সমাজের উপরে বিরাট একটা অবদান আছে। লেখকের লেখক ছোট হইতে পারে, বড় হইতে পারে, নামই হইতে পারে বা গুমনামও হইতে পারে, কিন্তু লিখে গেছে, এটা আমরা লেখকের লেখাটা পড়েই আমরা কিন্তু বিজ্ঞান হচ্ছি। শিক্ষকেরা পড়ে লেখাটাকে আপনাদের ছাত্রদেরকে পড়াচ্ছে। শিক্ষকরা নিজেও অন্য শিক্ষকের মারফত ওরা লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, এখন ওরা অন্য বাচ্চাদেরকে শিক্ষিত করতেছে। তো লেখা যে লেখা আছে, গল্পই হোক, কবিতাই হোক, নাটকই হোক, প্রবন্ধই হোক, যাই হোক, কিন্তু এটা কিন্তু লেখকের অবদান। সেজন্য সমাজে উপরে যে অবদান আছে, লেখকের বিরাট অবদান। তো আমিও ছোটখাটো লেখালেখি একটা শখ আছে, লেখালেখি করা একটা নেশা আছে, লেখালেখি করা। আমি লিখে যাচ্ছি, আমি কোনোদিন কিন্তু ভাবি নেই যে আমার লেখা একদিন সে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে, আমি চিন্তা ভাবনা করিনি। এই যে আমাদের জগদীশ্বরাও আছেন, আমার উপরে রিসার্চ করতেছে। আমরা তো বই আমরা কি পড়ি? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনেক বড় বড় লেখকের আমরা জীবনে পড়তেছি। হ্যাঁ, বড় বড় লেখকের জীবনী আছে। এই যে এটা থিসিস কমপ্লিট হয়ে গেলে কি হবে? আমারও বিশ্ববিদ্যালয় হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, আমারও যে
সেটা পড়বে যে বিমল কে ছিল। যেমন আমরা রবীন্দ্রনাথ কে ছিলেন ওনার সম্বন্ধে অনেক কিছু আমরা পড়ি। হ্যাঁ, আমাদের হিন্দি সাহিত্যিকারগুলো ছিলেন, ওনাদের বিষয়ে আমরা অনেক কিছু পড়ি। বাংলা সাহিত্যিক যারা আছেন ওনাদের সম্বন্ধে আমরা হাই স্কুলে কলেজে এসব পড়ানো হয়। খুশির ব্যাপার আমার লেখা ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশনেও প্রশ্ন আছে আমার লেখার উপরে, আমার গল্পের উপরে, আমার নাটক তৈরি করে, আমার ব্যাকরণের উপরে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন আছে, ওখানেও প্রশ্ন আছে। সুতরাং আমার লেখা, আমার এখন বই পাওয়া যাচ্ছে না, আমি তো আর ছাপাইতে পারি না, আমার লেখা বইগুলো এখন পাওয়া যাচ্ছে না। রাঁচিতে যা ছিল সব লুটে ফুটে 100 টাকা মানে কি বই 500 টাকা 600 টাকা করে বিক্রি, এরকম অবস্থা আছে। তো আমি ছাত্রছাত্রীদের বলি, এই যে ম্যাডাম যে বললেন, আমরা তো সব অনেক বড় বড় লেখকের লেখা যেগুলো পড়ি, কিন্তু কোনো সাহিত্যিকের সঙ্গে, কোনো লেখকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হলে আজকে প্রথম দেখা হলো। ম্যাডাম বললেন, হ্যাঁ, তো দেখুন বলার তো অনেক কিছু আছে, একটু সময় হিসাবে একটু আমি কথাটা কমে বলছি। আপনারা আমাদের পুরো ভাষাটাকে শেখার জন্য, জানার জন্য এই যে ভাষা শিবিরটা করলেন, তার জন্য আমি আমার পুরো গাঁও সম্প্রদায়ের সকলের তরফ থেকে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক আর যে ছাত্রছাত্রী আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বললেন ওই যে হাসি মুখে সত্যি সেদিন খুব ভেজে গেল, ওই বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু বৃষ্টি, আর মানে আমাকে তো পৌঁছাতে হবে, আর ওই রেন করতে পড়েছি তবু কিন্তু এইটুকু দিয়ে চলে যেত না, প্যান্ট ট্যান্ট নিচে থেকে ভেজে গেল, কিছু কিছু করে ভেজে গেল, কোনো ব্যাপার না। তো সামনে বললেন, আমি তো এসে বললাম, হ্যাঁ এই সার ভেজে গেলাম, কোনো ব্যাপার না, আমাদের ছুটে যাবে। একটা কথা আছে আমাদের জাতির মধ্যে, একটা কথা আছে, আমরা কষ্ট হইলেও কিন্তু হাসি, সুখ থাকলেও হাসি, খুশি থাকলেও হাসি, হ্যাঁ, আর কষ্ট হইলেও কিন্তু হাসি। সেজন্য ইংরেজিতে একটা একটা প্রবাদ আছে আর কি, আমাদের উরাও সম্প্রদায়ের লোকগুলোকে বড় বড় সাহিত্যিক ওনারা কি বলেন, দ্য স্মাইলিং উরাওস, হ্যাঁ, মুস্কুরাতে উরাও। আমরা কিন্তু কষ্ট হইলেও আমাদের মুখ থেকে হাসি ফুটে, আমাদের এটা রক্তের মধ্যেই আছে। আমাদের ওনারা সহজে রাগ করে, সহজে ঝগড়া করতে চায় না, যদি কষ্ট হয় তবু ওরা সহ্য করে আর কি। এটা ঘটনা বলতেছি, আমার উপরে যে ঘটনাটা ঘটে, আমি বাসে করে যাচ্ছি, বাসে তো অনেক ভিড় বাসে, কিন্তু আমি বসেছি, কষ্ট হচ্ছে, কিন্তু আমি কাউকে কিছু বলছি। একটা ভদ্রলোক, নেপালি ভদ্রলোক আমাকে বলতেছে, ও দাদু
দুঃখ লাগবে না क्या কি কষ্ট হচ্ছে না নেপালেতে কষ্ট হচ্ছে না নাকি ভাই কষ্ট তো হচ্ছে তো কষ্ট শুধু আমি তো সহ্য করতেছি না আমার পাশে যে বসেছে সেও তো কষ্ট ওরও তো কষ্ট হচ্ছে হ্যাঁ ওই ভদ্রলোকটা একটা মোটা ছিল আর আমি তো একটা হেললাম একটা সিটে বসেছি কিন্তু আমাকে এত মানে কি করে রাখছে আর আমি সহ্য করতে পারতেছি না তবু কিন্তু মানা দিচ্ছিলাম না তুমি আমাকে থাকো হ্যাঁ তুমি থাকো আমি কষ্ট সয়ে যাই আর এখানে বরদাস্ত হলো না আমাকে বলতেছে কি দুঃখ লাগে রেখে সকালে চেষ্টা করেছি বসে কো ঠুলো মারছি তুমি মোটা লোক বসেছে তোমার সঙ্গে তোমার কষ্ট হচ্ছে তাই বলে কষ্ট সহ্য করলে কি হবে ও আরামে যাক আমি কষ্ট সই হ্যাঁ শেষে লজ্জা পেয়ে আবার আমার জন্য জায়গা করে দেব হ্যাঁ তো আমি বাধা দেব আমার তো আলিপুর পৌঁছাতে তো হলো আলিপুরে যাচ্ছিল তো যাই হোক আমরা সেই প্রথম দিন থেকে যা কিছু শিখে আসলাম গত শনিবার পর্যন্ত ঠিক আছে এটা একটা সমীক্ষা করা যায় ঠিক আছে এই যে আমরা কি করি স্কুলে ক্লাসে পড়ার পরে বাড়িতে গিয়ে আমরা কি করি ওটা সমীক্ষা করতে লাগে স্টাডি করতে লাগে কিন্তু তোমরা তো সবাই তো স্টাডি করো হ্যাঁ বাড়িতে বসে বসে You want ST90 ready to connect. Bluetooth mode. বাড়িতে বসে বসে তো আমরা স্টাডি করি তো সেই প্রথম থেকে আজ পর্যন্ত বা শনিবার পর্যন্ত যা যা আমরা লেখাপড়া করলাম যা যা শিখলাম কোনো ভাষা কিছু ব্যাকরণ কিছু শব্দ কিছু কোনো ভাষার কিছু সাধারণ ইতিহাস এইসবের উপরে কিছু কিছু আলোচনা করব আমি প্রথমে বলেছিলাম আমাদের কোনো ভাষা দ্রাবিড়িয়ান ভাষা পরিবারের আওতায় পড়ে আমাদের দ্রাবিড়িয়ান ভাষার মধ্যে তামিল তেলুগু মালয়ালি কানাড়ি আর এদিকে ব্রাহ্মী মালতো আর কুড়ুক এই 7টা ভাষা আমাদের দ্রাবিড়ীয় ভাষার মধ্যে পড়ে তো আমরা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে সাঁওতালদের পরেই কিন্তু আমাদের জনসংখ্যা সাঁওতালরা আমাদের থেকে 70% ওরা বেশি হবে তারপরেই আমরা কিন্তু পুরানো সম্প্রদায়ের লোক আমাদের ভাষাটা হলো পুরো আমরা আমাদের লোকগুলো আগে নিজেকে পুরোকে বলে বলতো আর পুরাও নামটা দেওয়া হয়েছে পরে এই যে আর্য ঋষিমুনিরা আমাদের পুরো সম্প্রদায়ের লোককে পুরাও বলা আরম্ভ করেছে আর্য ঋষিমুনিরা ওই আর্য ঋষিমুনিরা যখন পুরাও বলতে লাগলো তখন কিন্তু আমরাও এই সরকারি নথিগুলোতে পুরাও শব্দটাই আমাদের ব্যবহার করা হচ্ছে এগুলো আমাদের জাতীয় নাম ভাষা করুক আমরা ওনাদের মধ্যে আমরা নিজেকে কুরুকি বলি পুরখান আমি পুরুষ আমি পুরুষ মেঘ পুরখায় তুমি পুরুষ আজ পুরখাস সে পুরুষ জাতির মধ্যে আর ভাষাকেও কিন্তু পুরুষ যেমন আমাদের বাঙালির ভাষা বাংলা সেরকমের পুরুষের ভাষা পুরুষ আর আমরা তো
শুধু কিন্তু সম্প্রদায়ের না, ভাষারও না, ওরাও আর্য ঋষিমুনিরা আমাদেরকে ওরা বলে পরিচয় দিল। তো আমরা কোনো ভাষার সম্বন্ধে আমাদের ভাষা লিখিত রূপে অনেক পরে এটা চালু হয়েছে, লিখিত রূপ। আগে কিন্তু মৌখিক ছিল। আমাদের যত পরম্পরা প্রথা, আমাদের ধর্ম আচরণ, আমাদের পূজা পাঠ কোনো লিখিত নয়। হ্যাঁ, আমরা প্রাকৃতিক পূজা করি, হ্যাঁ, কীরকম প্রার্থনা করি, ওই প্রার্থনা বলে কোনো ইয়া নেই, আমাদের লিখিত নাই। নিজের খুশি মতো আমরা প্রার্থনা করি। তো আমাদের এটাই হলো বৈশিষ্ট্য। আমাদের ভাষা ওই না বলার কারণে এখন খুব সীমিত হয়ে গেল। ভাষা না বলার কারণে আমাদের শব্দ ভাণ্ডারগুলো অনেকটা হারিয়ে গেল। তো সেটাই বলে আমরা পুয়ার ভোকাবুলারি অনেকটা কমে গেছে আমাদের, ব্যবহারটাই হচ্ছে না। অনেক অনেক শব্দ আছে যেগুলো ওরা নিজেই জানেন। তো ওইসব ভাষাগুলোই একটু রক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য এটা আমরা লেগে পড়েছি। অনেক আমার সঙ্গে অনেকেই লিখতেছে, সুতরাং লিখিত ভাষা আমাদের খুব চালু হয়েছে। 1880 সনে আমাদের কলকাতা শ্রীরামপুরে একজন ছিলেন বিদেশি মিশনারি উইলিয়াম কেরি। উনি ওইখানে ছাপাখানা প্রেস খুললেন আর কি। ওনার উদ্দেশ্যটা যাই হোক, ধর্ম প্রচারই হোক বা রাজ শাসন করাই হোক, কিন্তু উনি একটা প্রেস খুললেন। আর ওইখানে আমাদের যত আদিবাসীরা আছে, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ অনেকেরই আছে, আদিবাসী ভাষাগুলো আছে, ওইগুলা ওনারা ছাপতে লাগলেন রোমান লিপিতে। সাঁওতালি, মুন্ডারি, ওরাও, আমাদের অনেক রকমের জাত আছে, খালিয়া, শবর, এইসব ছাপা আরম্ভ করলেন আর কি। রোমান লিপিতে লিখে লিখে ওনারা অনেক কিছু সংগ্রহ করলেন, ছাপলেন। ও ওনাদের ইয়াতে দেখে লোকজন নিজে নিজে যারা যারা কিছু কিছু লেখাপড়া করেছিল ওরাও কিন্তু লিখতে আরম্ভ করল, নিজের ভাষায়, কোন ভাষায় লেখা আরম্ভ করল। তো মোটামুটি আমরা ধরে নিতে পারি আমাদের ওরাওদের মধ্যে 1885-86 সাল থেকে আমাদের ভাষাটা সাহিত্যিক রূপে বা লিখিত রূপে প্রকাশ হতে আরম্ভ হয়েছে। তো এখন মোটামুটি 100 বছর তো অতিক্রান্ত হয়ে গেল। এখন কিন্তু অনেকটা আমাদের ভাষা সমৃদ্ধ হয়েছে। আমাদের কেউ কেউ আছে লিপি পর্যন্ত বানিয়েছে। উড়িষ্যাতেও একটা লিপি আছে, ঝাড়খণ্ডেও একটা লিপি আছে। আমার বক্তব্য হলো লিপিটা তো করে আগে আমাদের ভাষা জানতে হবে। আমি বাংলা ভাষায় বাংলা লিপিতেও কোনো ভাষা লিখেছি, দেবনাগরীতেও কোনো ভাষা লিখেছি, ওই কোনো বাধা পড়ে। এখন বড় সম্প্রদায়ের লোক আছে, ওরাও কিন্তু দেবনাগরী লিপিতে ওরা লিখে যাচ্ছে। আসামে কিছু কিছু লোক আসামিয়া লিপিতে লিখত, এখন কিন্তু ওরা এর শিডিউলে, বড় ভাষা এর শিডিউলে চলে গেছে। ওরা কিন্তু দেবনাগরীটাকে অবলম্বন করে দিয়েছে। এখন আমাদের বেঙ্গলি হোক বা আসামে হোক, ওরাও দেবনাগরীটাকে অবলম্বন করে দেবনাগরীতে বড় ভাষা
ভাষায় লিখতেছি। তো আমিও আমাদের ছাত্রগুলো রাঁচি ইউনিভার্সিটি বা আমাদের বেঙ্গলে যারা হিন্দি ভাষী ওরা দেবনাগরীতে উর্দু লিখতেছে, আর কিছু কিছু আছে যারা বাংলায় লেখাপড়া করেছে ওরা কিন্তু বাংলাতে বাংলা লিপিতে ওরা ওই ভাষা চর্চা করে যাচ্ছে। তো আমরা অনেক কিছু শিখলাম। তো প্রথম দিনে তো বলা হয়েছিল না ঘরের আসবাবপত্রের জিনিসপত্র যা আছে ওটার একটা লিস্ট করতে। তো আমি একটা জানতে চাই কে কে লিস্ট করেছিল, আর ওইটা বলতে কি কি ছিল। প্রথম দিনে এটা একটা পড়াশোনা কুড়িটা ছিল না, 20টা ছিল না। হ্যাঁ, বাংলা ঘর এরপা জামা চুলা বোতল বোতল বই পুঁথি টেবিল মানছি চেয়ার মানছি জানালা জানলা দরজা বালিশ বিছানা বিছনা থালা কুড়িয়া চুলা চুলহা খাট চাউকি উঠান চালি আগুন চিচ্চা দেয়াল কাঠি চাল মেশদা গেছে সারে বারান্দা কিন্ডা ঘরের পিছন চওয়া ঘরের সামন পাখরে বড় বাটি মুড়া চুলকা কলসি ভান্ডা আয়না কারখানা ঝাড়ু চালকি আর ইয়ে ছিল আমার কে লিখেছে আমাদের শরীরের, কে লিখেছে শরীর আমাদের, হ্যাঁ বোর্ডে কুশল লিখেছি শরীর, কে লিখেছে কে লিখেছি শরীর, বোর্ডে পাপ কে লিখেছে মাথা চোখ কান মুখ তাই হচ্ছে চোখ হাত মুখ বাই মাথা গাল জমে হাত পেটটা দাঁত পাল্ল You want SC90 ready to connect. Bluetooth mode. চোখ থাকবো মুখ বাইরে মাথা মুখ গাল জমে হাত পেটটা দাঁত পাল্ল
जलमति होत सुजान हिंदी में আছে करत करत अभ्यास जलमति होत सुजान और बांसुरी করতে করতে একটা না জানা লোক শিখে যায় তো সেজন্য বলেছিলাম ল্যাঙ্গুয়েজ কামস বাই প্র্যাকটিস ভাষা অভ্যাসকে আয়ত্ত করা যায় ল্যাঙ্গুয়েজ কামস বাই প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স পারফেক্ট অভ্যাস করলে আমরা পারফেক্ট হয়ে যাই আর কি সেই জন্য ভাষাটা আমরা বারে বারে যদি রিপিট না করি তাহলে আমরা যে কোনো ভাষা হোক আমরা এটা বলতে পারবো না অনেকেই ইংরেজি বলতে দ্বিধা করে যদি আমরা ইংরেজিতে সমান সবসময় আলাপ করি হ্যাঁ জানলে না জানলেও আমরা যদি ইংলিশ আলাপ করতেছি একে অপরে বার্তালাপ করতেছি ইন্টারাকশন করতেছি তো আমাদের ফ্লুয়েন্সি ধারাবাহিকতা ভাষা আয়ত্ত করার জন্য এসে যাবে তো ভাষা জানা বা শেখার জন্য আগ্রহ দরকার আছে এটা লাগাতার এটা অভ্যাস করা দরকার ঠিক আছে আরো কিছু কি কি আবার শিখেছিল কি কি শিখেছিল আবার আরো কিছু প্রশ্ন আছে বাচ্চাদের সেদিন কবিতা পাঠ করেছিলাম হ্যাঁ দুইটা কবিতা পাঠ করেছিল ওই ভাষায় কবিতা তারপরে বাংলা অনুবাদ করে আমার লেখা কবিতা বাংলা অনুবাদ করে শোনা আজকে ছাত্ররা আমি জিজ্ঞাসা করবো এই কোনো ভাষা শেখার জন্য আপনাদের যে ভাষা শিবিরটা হলো এটা আপনাদের কেমন লাগলো হ্যাঁ কেমন লাগলো হ্যাঁ মানে এরকম শিবির আরো হওয়ার দরকার নাকি হ্যাঁ মাঝে মাঝে মাসে একদিন বা মাসে 2 দিন বা 2 মাসে একদিন এরকম যদি কিছু কিছু শিক্ষা হয় এটা কিন্তু সরকার এখন ইউনেস্কো বিশেষ করে ইউনেস্কো তারা কিন্তু এই যে মানে বিলুপ্ত প্রায় যে ভাষাগুলো ওগুলো কিন্তু ইন্টারন্যাশনাল আন্তর্রাষ্ট্রীয় প্রয়াস চলতেছে যে এই ভাষাগুলো যাতে বাঁচে বলেছিলাম 2010-এর আগস্ট মাসে আন্দামান নিকোবরে একটা ভাষা ছিল বোয়া ও বলি মানে ধরে গেছে ভাষা বিলুপ্ত হয়ে গেছে ভাষাটাকে বেঁচে রাখা দরকার ভাষাটাকে বেঁচে রাখা দরকার সবাই কারণ আমি জানি বা না জানি যার ভাষা আছে ওটা রক্ষা করা বেঁচে রাখা ওটা খুবই সংরক্ষণ করে রাখা খুবই দরকার নিজের ভাষাটাকে আমরা রক্ষা করবো এই আশা রাখি আজকে ছুটি করে আমার ক্লাসটা কি বলবো সেটাতে আমাদের এখানে একজন বিশিষ্ট অতিথি এসেছিলেন তিনি কুমার দত্ত মহাশয় তিনি আমাদের খুব ভালোভাবে এই ভাষা সম্পর্কে জ্ঞান দিয়েছেন আমরা বাংলা ভাষা থেকে একটু ভাষাটা অনেক ভালোভাবে শিখতে পেরেছি তার এই সহযোগিতায় এই শিবির আমাদের এখানে 1 সপ্তাহ চলেছে তিনি আমাদের খুব ভালোভাবে অনেক নতুন নতুন শব্দ
এসেছে, আমি তাদের আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, এবার এসো। ফেসটা সামনের ফেসটা কোন তাহলে তো করতে পারবে নাহলে আপনার তোমার চাপে থেকে আর পিছন দিকে চেপে যায় লক্ষ্য রাখলে সামনে গিয়ে এবারে বিদ্যালয়ের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আছে। সম্মানীয় সাহিত্যিক বিমল ভট্টাচার্য মহাশয়ের জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শিরিন আক্তার মহাশয়কে আহ্বান করছি এবং আমাদের ছোট্ট পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। স্যার আসুন, স্যার আসুন। রাঁচি থেকে আগত পিএইচডি স্কলার সম্মানীয় বিশেষ অতিথি কৃষ্ণারা মহাশয়কে আহ্বান করছি। ওনার হাতে তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক সুভাষ মহাশয়। ডায়েরি পেন আরো বাকি সাহিত্যকদের আহ্বান জানাচ্ছি। সবাই আসুন, সবাই আসুন, আপনারা আসুন, আসুন। এবারে বিদ্যালয়ে আগত রাঁচি থেকে আগত পিএইচডি স্কলার জগদীশ রাও মহাশয় আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ওনার হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষিকা দিবালী দাস মহাশয়া। বাকি শিক্ষকরাও সহযোগিতা করবেন, আপনারা আসুন, বাকি শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করবেন। ফটো তুলবেন স্যার, আপনারা সহযোগিতা অবশ্যই বিদ্যালয়ে আসবেন এবং আপনাকে সবসময় আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবো। এই সুন্দর অনুষ্ঠানটি বিশিষ্ট সাহিত্যিক
বিমল কুমার টঙ্ক মহাশয়ের উপস্থিতিতে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সঙ্গে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকটি ক্ষেত্রে, তাদের সহযোগিতা ছাড়া, শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা ছাড়া এবং বিদ্যালয়ের শিক্ষাকর্মী যারা আছেন তাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি এভাবে সাফল্য লাভ করতে পারত না। এবং এর জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যেভাবে এই গরমের মধ্যে একসঙ্গে ছোট্ট জায়গায় গাদাগাদি করে বসে নতুন একটি ভাষা শেখার প্রয়াস চালিয়ে গেছো এবং নতুন একটি ভাষাকে তোমরা এই কয়েকদিনের মধ্যে আয়ত্ত করেছো, এর জন্য তোমাদেরকেও বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আগামী দিনে আশা করছি গভর্নমেন্ট যদি এরকম কোনো অর্ডার নাও দেয়, আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মিলে এই ভাষা শেখার প্রচেষ্টা আমরা করে যাব। আমাদের যে আঞ্চলিক কোনো ভাষা আছে সেই ভাষাকে আমরা শেখার চেষ্টা চালিয়ে যাব। আজকে হয়তো কলমে লিখছো, খাতায় লিখছো, এবং আমি এর পরবর্তীতে এরকম কেন আমরা আবার করতে পারি, তাহলে প্রত্যেকের হাতে একটি করে বই থাকবে, পুরো ভাষার বর্ণমালা বই থাকবে। আমি এই প্রোগ্রামের আগেই সেটা মনস্থির করেছিলাম যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা বর্ণ স্বরলিপি থেকে শুরু করে লেটার্স, যেটা বর্ণমালা, তৎক্ষুরুক ভাষা যেটা বর্ণমালা, সেই বর্ণমালার বইয়ের কথা আমি বলেছিলাম যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাতে আমরা একটা করে বই তুলে দিতে পারি এবং সেই বই থেকে এবং স্যারের আন্তরিক প্রচেষ্টায় খাতা কলম বই সবগুলো মিলে বাচ্চারা একটা জায়গায় পৌঁছাবে, কোন ভাষা শিখতে পারবে ভবিষ্যতে। যাই হোক, সেটা সম্ভব হয়নি স্যার এবার বই দেওয়ার জন্য, কিন্তু নেক্সট যখন আমরা প্রোগ্রাম করব সে সময় আমরা অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাতে একটা করে বই তুলে দেওয়ার চেষ্টা করব। এবং আরো সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। এবং তোমরা একটু বসবে, 5 মিনিটের জন্য একটা বসবে, কারণ আমাদের আগামীকাল থেকে যে অরণ্য সপ্তাহ, সেই অরণ্য সপ্তাহ শুরু হবে। সেই অরণ্য সপ্তাহে আমরা কি কি করবো সেটা নিয়ে 2-3 মিনিট আলোচনা হবে তোমাদের সঙ্গে। তারপর তোমরা এখানে গিয়ে তোমরা সোজা ডাইনিং এ চলে যাবে, ক্লাসরুমে যাওয়ার দরকার নেই। তোমরা ডাইনিং এ চলে যাবে, ডাইনিং এ গিয়ে আগে খাওয়া দাওয়া করবে, তারপর খাওয়া দাওয়া করে ক্লাসরুমে ঢুকে বই নিয়ে চলে যাবে, ঠিক আছে? আপনাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখি, গতকালকে আমাকে নিয়ে একটা যে পত্রিকা বের করা হয়েছে, ওটার সামনে দেখাবেন, কালার পত্রিকা, এটা গতকালকে আমাদেরকে এটা বিমোচন করেছেন, আমাদের বনমন্ত্রী শ্রী বড়জুল গতকালকে। তারপরে এই 2025-এ ডিসেম্বরের দিকে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি পত্রিকা 3-এ আমার লেখা কোনো ভাষার উদ্ভব ও বিকাশের সাধারণ পরিচিতি, এটা প্রকাশিত হয়েছে আমাদের বঙ্গ সাহিত্য একাডেমি। কোনো ভাষার উদ্ভব ও বিকাশের সাধারণ পরিচিতি, এটা 2025-এ ডিসেম্বরে দেওয়া হয়েছে। তো আমি তো অবশ্যই কোনো বই পাইনি, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল
পিডিএফ পাঠিয়ে দিয়েছে। ওইখানে প্রায় অনেকগুলো জানার ব্যাপার আছে। এই পিডিএফ এইটা এখানে তো অনেক কিছু লেখা আছে, কোন শোনে কে লিখেছে, কে সাহিত্যিক, কি লিখেছে, সম্পূর্ণ আমি এটা রিসার্চ করে 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 এটা বাংলায় ব্যবহার করি। হিন্দিতে তো আছেই, এটা বাংলার ব্যবহারের জন্য মানে বাংলা ভাষী যাতে জানতে পারে আমার ভাষার উপরে, ভাষার সম্বন্ধে, ওই বলে আমি এটা বাংলাতেও লিখি। এটা প্রকাশ করলো, প্রকাশক ছিলেন তখনকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ডক্টর শ্যামলেশ বেরা, আরো কি কি ছিলেন সবার আমার নাম জানালেন। কিন্তু ওনারা আমাকে খুব প্রোৎসাহিত করেছেন, বলেছেন তো খুব করে বড় কাজ, এরকম শব্দগুলো পাওয়া খুবই মানে কষ্টকর। তো এইটা আমাদের পশ্চিমবঙ্গে যারা কোনো ভাষার সম্বন্ধে জানতে চায়, শিখতে চায়, এই আমার লেখাটা কিন্তু খুবই কাজে লাগবে বলে আমার মনে হয়। তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীরা অনেক সহযোগিতা করেছে। শেখার জন্য যে আগ্রহটা দেখে মনে হলো যে না, এই ৭৯ বছর বয়সেও কিন্তু আমার সেই বাল্যকালটা ফিরে আছে ছাত্রছাত্রী। শিক্ষা পাইতে গেলে ওই পাঠ যেগুলো লেসন আছে না, পাঠ আছে, ওইটা কিন্তু মজা করে পড়তে হবে। আর যদি মজা করে যদি না পড়ে তাহলে কিন্তু কষ্ট লাগে। পাঠটাকে রুচি নিয়ে পড়তে লাগবে, মজা নিয়ে পড়তে লাগবে, তাহলে শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে, আশীর্বাদ ওর নাকি মঞ্জনা অভিনন্দন দাউল্লা, শুভ দিবস, শুভ দিন। সকালবেলা তো দাও পাইনি, তাই না? সকালবেলা কি দাও পাইনি, আর এখন দুপুরবেলা দাও উল্লা, উল্লা মানে ঠিক আছে, ঠিক আছে।